আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আচ্ছা, জুমে যারা আছেন তারা পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা জুমে জয়েন করেছেন পরিষ্কারভাবে কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আমরা আগের ক্লাস পর্যন্ত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমি আগের ক্লাস পর্যন্ত আপনাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখিয়েছিলাম। সো যেহেতু সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখে গেছি, ডিজিটাল মানে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল, অক্টাল সবগুলা পদ্ধতি আমি শিখিয়ে দিছি। সুতরাং আপনারা ওগুলা একটু প্র্যাকটিসে রাখবেন। আমরা আজকে অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা দিয়ে যে কাজগুলা করতে হয়, বাইনারি গণিত যেটাকে বলা হয়, মানে আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, মূলত যোগ এবং বিয়োগটা ইম্পর্টেন্ট। কেন যোগ এবং বিয়োগ ইম্পর্টেন্ট, গুণ ভাগ নিয়ে কেন আলোচনা করা হবে না খুব বেশি, তার কারণটা বুঝিয়ে বলতেছি। অ্যাকচুয়ালি গুণ কিন্তু হচ্ছে যোগেরই একটা প্রক্রিয়া। সো আপনি যখন 2 গুণন 4 লিখেন, দেখেন আপনি ধরেন 4 গুণন 2 লিখছেন 8। অ্যাকচুয়ালি এই যে আপনি 4 গুণন 2 যে লিখলেন, এটার আসলে মানে কি? আপনি কি আসলে গুণ যখন করতেছেন তখন কিন্তু যোগই করতেছেন। সংখ্যাটাকে আপনি দুইবার যোগ করলেন। কিভাবে দেখেন, 4 গুণন 2 সমান 8 লিখি, আবার 4 যোগ 4 সমান 8। সুতরাং আমরা যোগ যখন জানি তখন আসলে গুণও পারা যায়। সুতরাং গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। সো আমরা এটা মাথায় রাখবো, গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। আবার যদি ভাগ করতে যাই, ধরেন 8কে আপনি 2 দ্বারা ভাগ করতেছেন, তখন 4 পান। সো আসলে 8কে 2 দ্বারা যখন ভাগ করতেছি আমরা, তখন এটা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া দেখছি, যে 8 বিয়োগ 4 ইকুয়ালস টু 4। তাহলে ভাগ, এটা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। এখন তার মানে আমরা জোর দিব কোথায়? যোগ এবং বিয়োগে, এই দুইটাতে আমরা জোর দিব, কারণ যোগ পারলে যোগ থেকে গুণ করা যাবে, আর বিয়োগ পারলে বিয়োগ থেকে ভাগ সংক্ষেপে করা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা বাইনারিতে প্রথমেই বাইনারি যে যোগ, সেই বাইনারি যোগে যাই। বাইনারি যোগ বা বাইনারি অ্যাডিশন। এখন যোগ করার জন্য প্রথমে আমাদের বিটের সঙ্গে, একটা বিটের সঙ্গে আরেকটা বিট যোগ করলে কি হয় সেগুলো আগে জানা দরকার। জিরোর সঙ্গে জিরো যদি যোগ করি তাহলে কি আসবে? জিরো আসবে। জিরোর সঙ্গে 1কে যোগ করলে 1 আসবে। 1-এর সঙ্গে 0কে যোগ করলে 1ই আসবে। 1-এর সঙ্গে 1 যোগ করলে 1 0 10 আসবে। আমি একটু পরেই এই যে বাইনারিতে যোগটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে ডিটেলসে শিখাবো এখনই। সো এইখানে এই যে আপনি বিট যোগ করতেছেন কয়টা, একটা বিটের সঙ্গে আরেকটা বিট যোগ করতেছেন, তাহলে যোগে এইটাকে বলা হয় যোগফল বা সাম। আর এই যে একটা, এটাকে বলা হয় ক্যারি। আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, দেখেন 9 যোগ 8 যখন আমরা করি, 8 9 17, তাহলে এই যে হাতে থাকে 1,
আমরা এইভাবে যোগ করি না, যে ধরেন 985-র সঙ্গে আপনি যোগ করবেন 786। এই যে দেখেন আপনারা কি করেন, 5 আর 6 প্রথমে যোগ করেন, 5 6 কত, 11, হাতে আছে 1, এই একটাকে কি পরের ঘরে নিয়ে যান না, তাহলে 8 8 16 আর 1 কত, 17 7, হাতে থাকে কত, 1। তাহলে এই যে একটা এককে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, আমরা যেটাকে বলি হাতে থাকা, ওইটাই হচ্ছে বাইনারিতে ক্যারি। তাহলে যেটা নর্মাল ডেসিমালে আমরা বলি হাতে থাকতেছে, প্রথম অঙ্কের বেশি যদি চলে আসে যোগফল, এক অঙ্কের বেশি যদি যোগফল চলে আসে, তাহলে দ্বিতীয় যে অঙ্কটা সেটা আমরা ওই যে হাতে থাকে কত সেটা যেমন সামনে নেই, এখানে বাইনারিতে ওইটা ক্যারি হিসেবে সামনে যায়। চলেন আমরা এই যে ক্যারিটা যে সামনে যাচ্ছে এইভাবে কয়েকটা বাইনারি নাম্বার যোগ করি। ধরেন আপনাকে বলল 86 ডেসিমাল ও 13 ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করে যোগ করো। আপনাকে আমি দুটো সংখ্যা দিলাম, একটা হচ্ছে 86 ডেসিমাল আর একটা 13 ডেসিমাল, এই দুইটাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে 86 ডেসিমাল দেখি কত হয়। 86, আমরা তাহলে এই 86 কে প্রকাশ করার জন্য দেখেন যে কাজটা করব খুব সিম্পলি, আমার প্রথম ঘরটার স্থানাঙ্ক স্থানীয় মান 1, তারপরটা কত 2, তারপরে 4, এরপর 8, 16, 32, 64, 64 পর্যন্ত আসে, তাহলে 86, 86তে 64 নিলাম, আরো কত লাগে 22 লাগে, 22, তাহলে 32 তো হবে না, 22 লাগে, এখন 16, আরো 6 লাগতেছে, তাহলে 4 আর 2 6। এই যে দেখেন এটা হচ্ছে 86কে কিসে প্রকাশ করলাম, বাইনারিতে প্রকাশ করলাম। এবার 13কে বাইনারিতে প্রকাশ করব। আমরা যখন 13কে বাইনারিতে প্রকাশ করতে যাব, দেখেন 13, তাহলে এখানে 64 হবে না, 32 হবে না, 16 হবে না, 8 4 12 আর 1 13। এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এই দুইটাকে যখন যোগ করব, একটা কাজ করি, আমরা একটু ক্যারির জন্য উপরে জায়গা রাখি। দেখেন প্রথমেই 0 আর 1, একটা একটা করে বিট নিয়ে যোগ করতে হয়, বিট ওয়াইজ যোগ করতে হয়। 0 আর 1 যোগ করে কত বসবে, 1 বসবে। তারপর 1 আর 0 যোগ করে কত বসবে, 1ই বসবে। এবার আসেন 1 আর 1 যখন যোগ করতে যাব, 1 আর 1, 1 আর 1 যোগ করলে 0 বসে, খুবই ভালো কথা, কিন্তু একটা ক্যারি কোথায় চলে যাবে, সামনে একটা ক্যারি 1 চলে যাবে। তাহলে 1 1 যোগ করলে আমি পাবো 1 0, তাহলে একটা ক্যারি সামনে চলে গেল। এই ক্যারি সামনে চলে গেলে এরপরে 0 আর 1, দেখেন 0 আর 1, এর সঙ্গে আরো একটা 1 অ্যাড হয়েছে, তাহলে এখানে আবার 0, আবার কি একটা ক্যারি 1 সামনে চলে যাবে, তাহলে ক্যারি অন সামনে চলে গেলে 1 আর 0 ছিল, তার সঙ্গে একটা 1 চলে আসবে, তাহলে আবার 0, তাহলে আবার একটা 1 ক্যারি হয়ে সামনে যাবে। এখন 1 যদি ক্যারি হয়ে সামনে যায়ও, এখানে 0 আর 0 0, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে, 1 হবে, আর 1 আর 0 যোগ করলে 1 হবে। এই হচ্ছে আমাদের যোগফলটা। এখন চলেন একটু দেখি আমরা 86 এবং 13 এই দুইটাকে যোগ করলে আমার পাওয়ার কথা ছিল 99 ডেসিমালে। এবার বাইনারিতে যেটা পেলাম সেটা 99 হয় কিনা দেখি। 64 প্লাস 32, এরপর তো 0, এরপর প্লাস হচ্ছে শেষে 2, প্লাস হচ্ছে 1, তাহলে স্থানীয় মানগুলো যোগ যদি করে দেয় 64 প্লাস 32,
96 আর 3 কত হয় 99। সো এই যে দেখেন এইভাবে অ্যাকচুয়ালি বাইনারি কি করা যায়, যোগ করা যায়। এখন বাইনারি যোগটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি বাইনারি যোগটা বোঝেন তখন হেক্সাডেসিমাল বা অক্টাল যোগও ইজিলি করতে পারবেন। চলেন আমরা এরকম আরেকটা এক্সাম্পল নিব। দেখেন ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো কোশ্চেন, মানে এক্সামে কি টাইপের কোশ্চেন থাকতে পারে, এ বি সি ও ডি ই এফ যোগ করে যোগফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে আপনাকে এবিসি এবং ডিএফ যোগ করতে হবে, যোগ করে যোগফল কিসে প্রকাশ করতে হবে, হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তাহলে যদি যোগ করে যোগফল আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করতে যাই, দেখেন এবিসি এবিসি এটা হেক্সাডেসিমাল। তাহলে এ মানে কত, এ মানে 10। তাহলে 10কে বাইনারিতে প্রকাশ করা যায় 1010 দ্বারা। বি বি মানে 11, 11 মানে হচ্ছে 8 3 11, এই যে 11। সি সি মানে হচ্ছে 12, 12 8 4 12। এই যে খেয়াল করে দেখি আমরা, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আর সেকেন্ড সংখ্যাটা ডি ই এফ হেক্সাডেসিমাল। তাহলে ডি হচ্ছে আমার 13। তাহলে 13 করতে গেলে কি করব, 1 1 8 4 12 আর 1 এ 13। 14 করতে গেলে 1 1 1 0। 15 করতে গেলে 1 1 1 1। খেয়াল করেন তাহলে আমরা কিন্তু এই যে হেক্সাডেসিমালকে প্রথমে কিসে রূপান্তর করলাম, বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমি রূপান্তর করার পরে কি বলছি শুরুতেই, বাইনারিতে যে যোগটা হয় এটা হচ্ছে বিট বাই বিট অপারেশন, মানে একটা বিটের সঙ্গে আরেকটা বিট যোগ করে যোগফল বসাতে হবে। যে দেখেন এক এক বিট যোগ করব, 0 আর 1 যোগ করলে যোগফল কত হয় 1 হবে। তারপরে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হবে। এরপর 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে 1 0 0 বসবে আর ক্যারি 1 কোথায় চলে আসবে, সামনে। এখন দেখেন এরপরে 1 আর 1 যোগ করলে কত হয়, 1 0 হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 1 যোগ 1 সমান 1 0। আবার এই 1 0 সঙ্গে ক্যারি 1 যোগ করলে কত আসে, 1 1 আসে। সুতরাং এখানে 1 1 আসবে, এই তাহলে এখান থেকে আবার ক্যারি 1 কোথায় যাবে, সামনে যাবে। সো এইখানে ক্যারি 1 যদি থাকে 1 0 সঙ্গে আরও একটা 1 যোগ হয়ে আবার 0। এবার এখান থেকে আবার ক্যারি 1 সামনে চলে যাচ্ছে। সুতরাং ক্যারি 1 সামনে চলে গেলে এখান থেকে 1 1 0 আবার একটা 1 11, আবার একটা ক্যারি 1 কোথায় চলে যাচ্ছে, সামনে চলে যাচ্ছে, এখানে একটা ক্যারি 1 যাচ্ছে। তাহলে এই যে ক্যারি 1 0 1 এ 0 1 1 ছিল আর একটা 1 এসে এটাকে 0 করে দিল। তাহলে আবার 1 আর 1 কত হচ্ছে, 1 আর 1 সেটা আমাদের ছিল অলরেডি, আমাদের এখানেও কিন্তু একটা ক্যারি আছে, খেয়াল করেন। আমার এইখানে 0 আর 1 এর সঙ্গে 1 মিলে এখানেও কিন্তু একটা ক্যারি চলে আসছে 1। তাহলে মোটামুটি দেখেন সব জায়গায় ক্যারি থাকতেছে, 1 আর 1 মিলে 1 হয়েছে, ক্যারি 1 ফরওয়ার্ড করা হয়েছে। তাহলে 0 আর 1 এর সঙ্গে ক্যারি 1 মিলে একটা 0 হবে, একটা 1 কোথায় ফরওয়ার্ড হবে, সামনে। আবার 1 0 সঙ্গে একটা ক্যারি 1 0, আবার এখানে একটা ক্যারি 1, 0 1 এর সঙ্গে 1, আবারও 0 এবং একটা ক্যারি সামনে। সুতরাং শেষ পর্যন্ত এসে আমরা এখানে 1 এবং 1 পাবো।
এই হচ্ছে আমাদের যোগফল। কিন্তু একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের এই যোগফলটাকে কি করতে হবে, হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তাহলে 4টা করে বিট নেই, 1011 1010 1010 আর শেষে আরো 3টা শূন্য দিয়ে এই যে 1, তাহলে 1 1 3টা 0, 1 3টা 0 মানে হচ্ছে 8, 1010 10 মানে হচ্ছে A, 1011 11 মানে হচ্ছে B। তাহলে এ বি সি হেক্সাডেসিমালের সঙ্গে ডি ই এফ হেক্সাডেসিমাল যদি যোগ করি তাহলে যেটা পাবো 18 এ বি, এটার হেক্সাডেসিমাল পাবো। সুতরাং বাইনারিতে রূপান্তর করে যে কোনো হেক্সাডেসিমাল বা যে কোনো অক্টাল সংখ্যার যোগ নির্ণয় করাটা আসলে খুব সহজ একটা ব্যাপার। এখন আসেন, প্রবলেমটা হয় যখন আমাদেরকে দশমিক বা ভগ্নাংশ দিয়ে যোগ করতে বলে। সুতরাং যদি আমরা ভগ্নাংশকে যোগ করতে যাই তখন কি হবে সেটা একটু দেখব। ধরেন আপনাকে ভগ্নাংশে যোগ করতে বলল 4f 0.73 হেক্সাডেসিমাল ও 603.25 অক্টাল। বাইনারি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাইনারি যে কোনো নাম্বার সিস্টেমকে কনভার্ট করে নিয়ে এসে কাজ করতে পারে। তাহলে আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, একটা অক্টাল নাম্বার আছে, এই দুইটাকে বললো যোগ করে যোগফল বাইনারিতে প্রকাশ করো। আমার যোগফলটা আর কিছু করতে হবে না, যোগফলটা বাইনারিতেই থাকবে। তাহলে এইখানে যখন সলভ করতে যাব দেখেন হেক্সাডেসিমাল 4f.73 হেক্সাডেসিমাল 4f.73 হেক্সাডেসিমাল 4 0 1 0 0 f f হচ্ছে 4টা 1 1 1 1 পয়েন্ট 73 7 করার জন্য 0 4 2 6 7 7 3 0 0 1 1। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের তাহলে কিসে থাকতেছে, হেক্সাডেসিমাল নাম্বারটার কনভার্সন। এবার আসে অক্টাল নাম্বার 603.25 অক্টালে। তাহলে দশমিকের পরে 2 ঘর 0.25। এখন আমরা যদি 0.25 কে নিয়ে কাজ করতে যাই দশমিকের পরে অক্টাল নাম্বারটা, এইটা কনভার্ট করলে কত আসবে সেটা আমরা একটু দেখি। দেখেন 2 এবং 5 অক্টালের জন্য কি 3 ঘর করে যাই আমরা, তাহলে 3 ঘর করে যদি যাই 2 এর জন্য 2 আসবে আমাদের 0 1 0 0 1 0, এটা 2। 5 এর জন্য 1 0 1। এই যে দশমিকের পরে 2 ডিজিট অ্যাকচুয়ালি 3 3 6 ঘর জায়গায় খেয়ে নিচ্ছে। আর দশমিকের আগে 603 কয় ঘর করে, 3 ঘর করে, 3 1 1 3 0 1 1 0, তাহলে 3টা শূন্য 1 2 3। আর হচ্ছে 6 4 আর 2 6, তাহলে 1 1 0। দেখেন আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, এই যে 1 1 0 এটা হচ্ছে 4 0 3, সরি 1 1 0 6 603.25 0.2, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 5। সিমিলারলি 0 0 1 1 এটা হচ্ছে 3, 0 1 1 এটা হচ্ছে 7, 1 1 1 1 এটা হচ্ছে f এবং 4 এটা হচ্ছে 4।
এই যে খেয়াল করেন আমরা বাইনারি এবং হেক্সাডেসিমাল অক্টালের যে রূপান্তর সেগুলো ব্যবহার করে কি করছি, একটা একটা করে কনভার্সনগুলো কমপ্লিট করে নিছে। এখন আমার যোগ করতে হবে। তাহলে চলেন এই দুইটাকে এখন আমরা যোগ করতে যাই। কনভার্সন কমপ্লিট, যোগ করব। সুতরাং যোগ করার জন্য আমরা যে কাজটা করব, টোটাল কতগুলো ডিজিট আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, দশমিকের আগে আছে 9টা ঘর। একটু ডিফারেন্টলি এখন দেখাবো আমি দশমিকের আগে 9টা ঘর নিব, দশমিকের পরে যেহেতু কয়টা ঘর দরকার নিব, দশমিকের আগে 9টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9, দশমিকের আগে 9টা ঘর। আর দশমিকের পরে এক জায়গায় হচ্ছে 8টা ঘর, আরেক জায়গায় 2 4 6টা ঘর, তার মানে সর্বোচ্চ 8টা ঘর লাগবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে নিচে একেবারে ফলাফলটা বসবে। এখন আমরা সংখ্যাগুলো লিখি। 0 1 0 0, 1 1 1 1, 0 3টা 1, 0 0 1 1, 1 1 0 0 0 0, 4টা 0 5টা 0, তারপর 1 1, এরপর পয়েন্টের পরে 0 1 0 1 0 1। তাহলে ডান পাশে দুইটা ঘরে শূন্য বসিয়ে দিব। এখন চলেন যোগ করতে শুরু করি। দেখেন 1 আর 0-তে 1 হয়, ক্যারি নাই। 1 0-তে 1 হয়, ক্যারি নাই। 0 1-এ 1 হয়, ক্যারি নাই। 0 1 1-এ 1 0 হয়, একটা ক্যারি 1 সামনে যাবে। তাহলে 0 একটা ক্যারি 1 আসছে, তাহলে 1 1-এ 0 আবার একটা ক্যারি 1 সামনে যাবে। 1 1 0 আর 1-এ 11 আরেকটা ক্যারি 1 সামনে যাবে, এখানে একটা 1 বসবে। দশমিক তার মতো থাকুক, 1 1-এ 0 একটা ক্যারি 1 সামনে যাবে, একটা 1 ক্যারি 1 সামনে যাবে, 0 ক্যারি 1 সামনে যাবে, 0 একটা ক্যারি 1 সামনে যাবে, 1 হবে, 0 1 1 1। এই যে তাহলে বাইনারিতে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা এরকম একটা অ্যান্সার হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা বাইনারি যোগের মাধ্যমে শুধুমাত্র বাইনারি সংখ্যার যোগ না, বাইনারির পাশাপাশি অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যার যোগ আসলে করা সম্ভব। সো এটা ছিল যোগের নর্মাল প্রসিডিউর। কিন্তু একটা কম্পিউটার কি এভাবে যোগ করে? কম্পিউটার এভাবে যোগ করে না। কম্পিউটারের যোগ বিয়োগের জন্য আসলে আলাদা একটা অ্যালগরিদম আছে। এটাকে বলা হয় হচ্ছে আনসাইন্ড এবং সাইন্ড নাম্বার। তাহলে আমরা এখন সাইন্ড এবং আনসাইন্ড নাম্বার কি সেটা একটু বুঝতে শিখব। তাহলে চলেন আমরা সাইন্ড এবং আনসাইন্ড নাম্বার কি সেটা বুঝতে শিখি। আমরা শুরুতেই সাইন্ড নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা, যে একটা কম্পিউটার বা বাইনারিতে আমি কিভাবে প্লাস এবং মাইনাস ব্যবহার করব। তাহলে চিহ্নযুক্ত সংখ্যা, এটাকে বলা হয় সাইন নাম্বার। এখন আমরা এই চিহ্নযুক্ত সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস আগে শিখাই। দেখেন, যদি দুইটা বিট থাকে, দুইটা বিটে সর্বোচ্চ কয়টা সংখ্যা রাখা সম্ভব দেখি তো আমরা। বিট হচ্ছে দুইটা, তাহলে দুইটা বিটে 0 এবং 1-এর কয়টা কম্বিনেশন রাখা সম্ভব? 0 পাশের ঘরে 0, 0 1, 1 পাশের ঘরে 0, 1 1। তাহলে দুই বিটে কয়টা সংখ্যা সম্ভব? 4টি সংখ্যা সম্ভব। তাহলে যদি দুইটা বিট হয় 2 স্কোয়ার, কয়টা সংখ্যা? 4টি সংখ্যা রাখা সম্ভব দুইটা ঘরে। এবার যদি 3 বিট হয়, 3 বিটে আমার বিট সংখ্যা ধরেন 3, তাহলে কয়টি সংখ্যা রাখা সম্ভব বা কয়টি সমবায় হয় সেটা দেখি।
দেখেন তিনটা যদি বিট হয় তাহলে সমবায় কয়টা? 0 0 0 1 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। দেখেন টোটাল 7টা সংখ্যা রাখা সম্ভব এবং শূন্য সহ এটা 8টি সংখ্যা রাখা সম্ভব। তাহলে 8টি সংখ্যা 2 কিউব সমান হচ্ছে 8। জিনিসটা খেয়াল করেন এইখানে কত বেস? বেস হচ্ছে 2। কিভাবে বেস 2? আমরা বাইনারি সংখ্যায় 0 এবং 1 দুইটা অঙ্ক পাই, তাহলে বেস কত? 2। এবং কয়টা ঘর নিচ্ছি? 3টা ঘর। তাহলে বেসের উপরে পাওয়ার হিসেবে আমার কয়টা বিট থাকতেছে সেটা যদি আমরা রাখি তাহলে মোট কতগুলি সংখ্যা রাখা সম্ভব সেটা আমরা পেয়ে যাব। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, 2 বিটে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, 3 বিটের সর্বোচ্চ সংখ্যাটা অ্যাকচুয়ালি 8টি সর্বোচ্চ সংখ্যা রাখা যাবে। এখন এখানে তো প্লাস মাইনাস আইডেন্টিফাই করার কোনো উপায় নাই, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস দেখব। আমি এটাকে একটু কপি করি, এটাকে একটু কপি করব আপনাদেরকে সাইন্ড নাম্বার বোঝানোর জন্য। আমি এটাকে একটু কপি করি, খেয়াল করেন। আমরা যদি প্রথম যে ঘরটা আছে, প্রথম ঘরটা, এই যে প্রথম ঘরটা, আমাদের প্রথম যে ঘরটা আছে এই প্রথম ঘরটাকে আমি মার্ক করতেছি। আমাদের প্রথম ঘরটাকে আমি যদি মার্ক করি, একটু ডিফারেন্ট একটা কালার দেই, এই যে প্রথম ঘরটা মার্ক করলাম। যে প্রথম ঘরটা যদি সংখ্যার চিহ্ন বুঝায়, প্রথম যে বিটটা আছে এই বিটে যদি 0 থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে ফার্স্ট ঘরে যদি বিট থাকে 0, সংখ্যাটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। আর ফার্স্ট ঘরে যদি বিট থাকে 1, সংখ্যাটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এটাকেই বলা হয় সাইন্ড বা চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে এই যে আবার রিপিট করতেছি, যদি আমার একটা বাইনারি সংখ্যার একেবারে এমএসবি, যেটা এমএসবি কে বলা হচ্ছে সাইন বিট, চিহ্নের বিট। তাহলে এমএসবিতে 0 থাকলে সংখ্যাটি ধনাত্মক, আর এমএসবিতে 1 থাকলে সংখ্যাটি ঋণাত্মক। সুতরাং একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক আমরা কিভাবে বুঝবো? আমরা দেখব এমএসবিতে কি আছে, 0 আছে নাকি 1 আছে। এমএসবিতে যদি 0 থাকে তার মানে সংখ্যাটা কি? আমার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি এমএসবিতে আমার 0 না থেকে 1 থাকে তার মানে সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন এখানে বেশ কিছু কথাবার্তা আছে, আমি সেগুলো একটা একটা করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলবো। দেখেন, এটাকেই বলা হয় সাইন্ড নাম্বার। যদি আমরা কোনো একটা বাইনারি নাম্বারের এমএসবি কে চিহ্ন হিসেবে ব্যবহার করি, যদি বাইনারি নম্বর এর এমএসবি চিহ্ন হিসেবে নির্দেশিত হয়, মান হিসেবে নয়, তাহলে ওই সংখ্যাকে সাইন্ড নাম্বার বলে। সো আরেকবার রিপিট করতেছি, যদি বাইনারি একটা সংখ্যার যে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা যদি চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, কিরকম? ধরেন এখানে সংখ্যাটা কত? +0, +1, +2, +3, -0, -1, -2,
-3। এখন এই সাইন নাম্বারের একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, এই যে দেখেন +-0 দুইটাই পসিবল, কিন্তু আসলে তো শূন্য হয় পজিটিভ হয় নেগেটিভ এই টাইপ কিছু না। শূন্যের পক্ষে তো পজিটিভ নেগেটিভ আবার ধারণা নেওয়া সম্ভব না। সো আপনারা শুধু মাথায় রাখেন, যদি একটা বাইনারি নাম্বারের একেবারে প্রথম ঘরটা চিহ্ন বুঝায়, সে কোনো মান না বুঝায়, তাহলে সেটাকে কি বলা হয়? সাইন্ড নাম্বার বলা হয়। এখন তাহলে দেখেন, এই যে আমরা 3 বিটের মাধ্যমে আমরা সাইন বিটটাকে কি করতে পারতেছি, সাইন নাম্বার এই 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারলাম। ওকে, খুবই ভালো কথা। এখন আমরা 3 বিট থেকে আস্তে আস্তে বড় বিটের ক্ষেত্রেও যাব। এইবার আমাদের কাজ হচ্ছে, যে সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা কতভাবে উপস্থাপন করানো যায় সেটা দেখা। তাহলে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনার প্রকারভেদ। আমরা কতভাবে চিহ্নযুক্ত সংখ্যাকে অ্যাকচুয়ালি প্রকাশ করতে পারি। তাহলে 1 নাম্বার টাইপ হচ্ছে প্রকৃত মান গঠন করতে পারি আমরা চিহ্নযুক্ত সংখ্যায়, যেটা একটু আগে দেখালাম। প্রকৃত মান গঠনটা একটু আগে দেখানো হয়েছে, যে একটু আগে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে সংখ্যার প্রকৃত মান দেখানো হচ্ছে শুধুমাত্র মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি দিয়ে সংখ্যার চিহ্নটা প্লাস মাইনাস বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান গঠন। 2 নাম্বার হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। সবচেয়ে বেশি প্রচলিত ডিজিটাল লজিক বা ডিজিটাল সার্কিট ডিভাইসগুলায় যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। আমরা তাহলে একটা একটা করে প্রত্যেকটা নিয়ে আলোচনা করি। অলরেডি প্রকৃত মান গঠন আমরা দেখে ফেলছি, তারপরও আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। সো প্রথমটা তাহলে হচ্ছে প্রকৃত মান গঠন। ধরেন আপনি কোনো একটা সংখ্যা লিখবেন +22, তাহলে আপনার প্রকৃত মানে প্রথমে হচ্ছে চিহ্ন আসবে, তারপরে সংখ্যার পরিমাণ আসবে। কয়টা ভাগে ভাগ হচ্ছে? 2টা ভাগ। এই 2টা কমপ্লিট করে আপনি একটা সংখ্যাকে প্রকাশ করবেন। তাহলে +22 চিহ্ন হচ্ছে 0, পরিমাণ 22 এর জন্য দেখি আমরা 8 16, 16-র পরে আর কিছু নাই, তার মানে 16 দিয়ে যদি শুরু করি 16, এরপর 8-এর জায়গায় কিছু বসবে না, 16 আর 6 22, 4-এর জায়গায় বসবে 16 4-এ 20, তারপর 2-এর জায়গায় বসবে 16 4-এ 20 আর 2-এ 22 0। এই যে দেখেন, তাহলে আমার +22টাকে আমরা এভাবে প্রকাশ করব 10 110 আর সামনে একটা 0 থাকতেছে। এখন এটা +22 ছিল, এবার যদি -22 হতো তাহলে 1 আসতো, এখানে 10110 আসতো। এটা হচ্ছে ইন জেনারেল বা সাধারণভাবে প্রকাশ। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যে রেজিস্টার বা যেখানে সংখ্যাগুলোকে জমা রাখি ওগুলোকে বলা হয় রেজিস্টার। যে রেজিস্টারগুলো আমরা ব্যবহার করব, রেজিস্টারের বিস্তারিত আলোচনা আপনাদের এইচএসসিতে নাই, কিন্তু হালকা একটা ধারণা দেওয়া আছে আপনাদের বইয়ে, পরের দিকে আলোচনা করব। আমি একটু সংক্ষেপে বলি, রেজিস্টার মানে হচ্ছে যেখানে বাইনারি বিটগুলা বা ডেটাগুলা তথ্য বা উপাত্তগুলো সংরক্ষণ করা যায়। রেজিস্টারগুলা কখনোই 1 বাইট বা 8 বিটের থেকে ছোট হয় না। সবচেয়ে ছোটটাও কত? 1 বাইট বা 8 বিট।
এটা হচ্ছে একেবারে পুচকে সাইজের রেজিস্টার। সে কত দিবে, 1 বাইট বা 8 বিট দিবে না? তাহলে এখন দেখেন, যদি একটা 8 বিটের রেজিস্টার আমরা রাখি, তখন এই প্রকৃত মানটাকে 8 বিটের রেজিস্টার কিভাবে দেখবে সেটা আমরা এখন একটু শিখব। তাহলে আমার কয়টা বাইট আছে, একটা বাইট বা 8টা বিট আছে। তাহলে 8টা বিটের মধ্যে আমরা সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করব সেটা এখন দেখব। তাহলে চিহ্নের মধ্যে আমার কয়টা বাইট চলে যাবে, কয়টা বিট চলে যাবে, একটা। তাহলে টোটাল যদি 8টা বিট হয়, প্রথম বিটটা হচ্ছে চিহ্নের, এই প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট। এটা প্লাস হলে এটা ধনাত্মক সংখ্যা, মাইনাস হলে এটা ঋণাত্মক সংখ্যা। এরপরে কয়টা বিট থাকবে, 8টা। 1 2, টোটাল বিট 8টা, সরি, এরপরে বিট থাকবে 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে এই যে দেখেন, এই যে 8 বিটের একটা রেজিস্টার যদি সাইন নাম্বার হয়, সে কি করবে, 8 বিটের রেজিস্টারের প্রথমটায় 0 বা 1 বসিয়ে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সেটা ইন্ডিকেট বা নির্দেশ করবে। তাহলে এখন যদি আমরা +22 লিখি, প্লাস তার মানে প্রথম ঘরটায় কত বসবে, 0। এবার 22, তাহলে প্রথমেই খেয়াল করেন আমরা স্থানীয় মানগুলো বসিয়ে নেই, 1 2 4 8 16, এরপরে হচ্ছে 32 64। তাহলে যেহেতু 22 16 4 2, 16 আর 6 22, এই যে দেখেন এটা হচ্ছে +22 আর -22। তাহলে প্রথম ঘরটায় আমি মাইনাস, যেহেতু এমএসবিতে 1 বসিয়ে আমরা বুঝাবো এটা নেগেটিভ। তাহলে এখানে আমরা 22, সে আগের মতোই 22 1 0 1 1 0, কিন্তু প্রথম ঘরে কি থাকতেছে দেখেন, একটা 1 দিয়ে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান গঠন সরাসরি। এরপর আসে একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা পরিপূরক কেন বলা হয় সেটা বুঝিয়ে বলে আপনাদেরকে। অ্যাকচুয়ালি এই যে 1 এবং 0, কম্পিউটারে 1 এবং 0 কোথা থেকে পায়? 1 মানে হচ্ছে ভোল্টেজ আছে, আমাদের ট্রানজিস্টরের মাধ্যমে এই ডিজিটাল সার্কিটগুলোকে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয়। এখন যদি ভোল্টেজ বিদ্যমান থাকে তাহলে সেটা হয় অন, আর 0 মানে হচ্ছে ভোল্টেজ নাই। আমি একটু ডিফারেন্টলি আপনাদের বুঝিয়ে বলি। ধরেন একটা সুইচ এইভাবে আছে, 1, এই যে দেখেন সুইচ 1, মানে অ্যাকচুয়ালি সুইচ অন হয়ে যদি থাকে তাহলে আমরা এখানে কারেন্ট পাবো, ভোল্টেজ পাবো, এটা হচ্ছে 1। আর যদি সুইচটা অন না হয়ে ওপেন হয়ে থাকে তাহলে 0, সুইচ অফ। আমাদের এইভাবে বাইনারি যে ডিজিটাল লজিক সেটা কাজ করে। এখন দেখেন কমপ্লিমেন্ট বা পরিপূরক কি, অনের পরিপূরক 0, 0-র পরিপূরক কত, 1। তাহলে যখন আমরা একের পরিপূরক সংখ্যা নিব, তার মানে হচ্ছে কি, যদি কোথাও 0 থাকে সেটাকে আমরা 1 করে দিব, যদি 1 থাকে তাহলে সেটাকে কি করব, 0 করব। চলেন আমরা একের পরিপূরক গঠন করতে শিখি। আমরা এখন শিখব কি, একের পরিপূরক গঠন। তাহলে দেখেন প্রথম যে জিনিসটা ছিল সেটা ছিল প্রকৃত মান গঠন, 2 নম্বরে ছিল একের পরিপূরক গঠন। এখন একের পরিপূরক দেখেন, আবারও আমরা 8 বিটের সংখ্যা নিয়ে চিন্তা করব। সবসময় আমাদের এখন চিন্তা হবে কত বিটের সংখ্যা নিয়ে, 8 বিটের। চার, এরপর প্রত্যেকটাকে 2 ঘরে ভাগ করলে 8 পেয়ে যাব।
সুতরাং ধরেন আমি এখানে দুটো ভিন্ন সংখ্যা নিব। তো সংখ্যা দুটো হচ্ছে ধরেন +5 +127, যেহেতু প্লাস তাহলে প্রথম ঘর সাইন যেটা চিহ্ন সেটা 0, 5 এটা 1 2 4 6 8 16 32, তাহলে 5 হলে 4 আর 1 এ 5, 4 আর 1 এ 5। এখন একের পরিপূরক তার মানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এখন তাহলে আমরা +5 এর জন্য একের পরিপূরক যদি দেখি, থ্যাংক ইউ, এখানে 6 তো না, এখানে 8, মানে 4 আর 2 যোগ করে আমি 6 লিখে ফেলছি। মানে যিনি রিমাইন্ডার দিয়েছেন থ্যাংক ইউ, ভুল করে ফেলছিলাম। এই যে তাহলে এখানেও 1 2 4 8 16 32 64, প্রথমটা হচ্ছে চিহ্নের বিট ছিল। এখন দেখেন -5 যদি হয়, -5, তাহলে একটা একটা করে খেয়াল করেন কমপ্লিমেন্ট কিভাবে কমপ্লিমেন্ট হয়। এই জিরোটা এখানে যখন যাবে তখন জিরোটা এখানে কত হবে, 1 হয়ে যাবে। এই জিরোটা এখানে এসে 1 হয়ে যাবে, 1। তাহলে পরের জিরোটা এখানে এসে কি হবে, 1 হবে। তারপরের জিরো 1 হবে, তারপরের জিরো 1 হবে, তারপরের জিরো 1 হবে। তার মানে 5টা জিরো আছে, 5টা 1। এরপরের 1টা 0 হবে, তারপরের জিরো 1 হবে, 0। এই যে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তার মানে 0 থাকলে 1 বসাবো, 1 থাকলে কি বসাবো, 0 বসাবো। এখন 127, 127 সংখ্যাটাকে যদি বসাতে যাই +127, তাহলে প্রথম বিটটা কি, চিহ্নের বিট প্লাস 0 বসাই, 127, তাহলে 64 তো আসবেই, 64 নিলাম। 64-র সঙ্গে 32, 96 হলো। 96-এর সঙ্গে যদি 16 যোগ করি তাহলে 90 10 100, 112, 8 120, 124, 126, 127। দেখেন সবগুলা ঘর নিলে অ্যাকচুয়ালি 127 হয়ে যাচ্ছে। এখন আমি যখন -127 করতে যাব ওয়ান্স কমপ্লিমেন্টে, জাস্ট বিটগুলা কি করব, অল্টারনেট করব। তাহলে অল্টারনেট করতে গেলে এখানে 0-র জায়গায় 1 বসবে, বাকি সবাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন। এখন একের পরিপূরকের পরে আমরা এরপর যাব 2-এর পরিপূরক গঠনে। আজকে আমরা সংখ্যাগুলার একেবারে গঠন প্রকৃতিগুলা দেখে রাখবো, তারপর এগুলার ব্যবহারে যাব নেক্সট ক্লাসে, মানে আগামীকালকের রেগুলার ক্লাসে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা 2-এর পরিপূরক গঠনে যাব। তাহলে 2-এর পরিপূরক গঠন কিভাবে করা হয় সেটা আগে আমি বলে রাখি। এখানে অ্যাকচুয়ালি যদি 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করি তাহলে 2-এর পরিপূরক পাওয়া যায়। আমি বুঝিয়ে বলি আপনাদেরকে, দেখেন। স্টেপ 1, কোনো সংখ্যাকে সাইন্ড বাইনারি সংখ্যায় রূপান্তর করা, এটা হচ্ছে স্টেপ 1। তারপর স্টেপ 2, সাইন্ড বাইনারি সংখ্যার 1 কে 0
ও 0 কে 1 দ্বারা প্রতিস্থাপন করে 1 এর পরিপূরক গঠন। স্টেপ 3, 1 এর পরিপূরকের সাথে অন যোগ করে 2 এর পরিপূরক সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখেন স্টেপগুলো খেয়াল রাখেন, মানে জিনিসগুলো আসলে মুখস্থ করার দরকার নেই। 2 এর পরিপূরক কিভাবে পাবো প্রথমে, তাহলে আমরা আগে সাইন বাইনারি সংখ্যায় কনভার্ট করব যে কোনো সংখ্যাকে, তারপর 1 এর পরিপূরক করব, সেটার সঙ্গে 1 যোগ করে 2 এর পরিপূরক করব। চলেন আমরা 8 বিটের জন্য যে কোনো একটা সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করতে শিখি। ধরেন +22, আমি 8 বিটের একটা রেজিস্টার ব্যবহার করব। কয় বিটের? 8 বিটের। তাহলে আমরা আগে স্থানীয় মানগুলো লিখে নেই। 1 2 4 8 16 32 64। প্রথম বিটটা কি? সাইন বা চিহ্নের বিট। তাহলে প্রথম বিটে আমি কিছু এখনই বসাচ্ছি না, 22 যেহেতু প্লাস প্রথমটা তাহলে 0, প্রথমটা কি থাকবে? 0 থাকবে। এরপর 22 তো 22 হলে 16, এরপর 6 লাগবে, 4 2 6 হয়ে গেছে +22। এখন দেখেন এটা থেকে কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্টে আসব। আমি যদি প্রত্যেকটা বিটকে জাস্ট উল্টে দেই, 0 কে 1 দ্বারা এবং 1 কে 0 দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে পাবো ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক 1 1 1 0 1 0 0 1। এটা হচ্ছে 1 এর পরিপূরক। এইটার সঙ্গে যদি একটা 1 যোগ করে দেই, তখন যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে দেখেন আমরা আরেকটা 1 যোগ করে দিচ্ছি, 1 আর 1 0, একটা ক্যারি আসবে এখানে 1, এই 1 চলে আসলো, আর কোনো ক্যারি নাই, 0 আসতেছে, 1 আসতেছে, 0 1 1 1। এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন এই যে 2 এর পরিপূরক আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে খেয়াল করে দেখেন আমরা কি করছি, 3টা স্টেপে 2 এর পরিপূরকগুলা পেয়ে যাই। সুতরাং 2 এর পরিপূরক কেন খুব জরুরি দরকার, কারণ 2 এর পরিপূরক হতে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, খুব সহজেই যোগ বা বিয়োগ করতে পারি, যেগুলা লজিক বর্তনী বা লজিক গেটে খুব বেশি ব্যবহার করা যায়। ওকে, আজকে তাহলে কনভার্সনে এই পর্যন্তই। আমরা আজকে আর কিছু দেখব না। আমরা ইনশাল্লাহ আগামীকালকের রেগুলার ক্লাসে রাত্রি 8:30 ইনশাল্লাহ পরবর্তী অংশটুকু 2 এর পরিপূরক দিয়ে কিভাবে যোগ বা বিয়োগ করা যায়, বা এই যে আমরা একটা সাধারণ স্বাভাবিক সংখ্যাকে 1 এর পরিপূরক 2 এর পরিপূরকে পরিণত করলাম, তাহলে 2 এর পরিপূরক থেকে আবার সাধারণ সংখ্যাটা কিভাবে ফেরত পাবো সেগুলোর আলোচনা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে, আগামী ক্লাসে। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।